হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভার্ব সম্পর্কে। এই ভার্ব আসলে কি? দেখো, ইংরেজি গ্রামারের একটা খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু আপনি কোনো মতে একটা ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন না। আপনি ইংরেজিতে কিন্তু একটা লাইনও লিখতে পারবেন না। ভার্ব এতটাই ইম্পর্ট্যান্ট। আমি ভার্বের উপরে যে কটা ক্লাস করেছিলাম, আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা অবশ্যই বলেছিলাম যে ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের হৃদয়, অর্থাৎ ভার্ব ইজ দ্য হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। আমাদের বুকে যে হৃদয়টা থাকে, যে হার্ট থাকে, এই হার্ট ছাড়া যেমন আমরা চলতে পারি না, তেমনি ভার্ব ছাড়া আপনি ইংরেজি সম্পর্কে কোনো মতেই ভাবতে পারেন না। তাহলে এবার প্রশ্ন আসছে যে ভার্ব আসলে কি। দেখো, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠা, খাওয়া, ঘুমানো, পড়া, এই যে লিখে রেখেছি ইট, রিড, ইট খাওয়া, রিড পড়া, গো যাওয়া, ড্রিঙ্ক কোনো কিছু পান করা, যেমন জল, দুধ পান করা, সিং গান গাওয়া, ওয়াক হাঁটা, ডান্স মানে নাচ করা, এক্সেট্রা। তো এই যে নাচ করা, গান গাওয়া, হাঁটা, চলা, খাওয়া, ঘুমানো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কাজ, আর কোনো কাজ মানে হচ্ছে ভার্ব। এবার এই ভার্ব কত রকমের হতে পারে, এটাও তো একটা প্রশ্ন আসছে। দেখো, ভার্বের অনেক প্রকার আছে। ভার্বের ভিন্ন ভিন্ন নাম আছে। তো অনেক নামের মধ্যে আমি আজকের ক্লাসে যে দুইটা ভার্ব সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমি এখানে লিখেছি যে ভার্ব দুই প্রকারের। ভার্বের অনেক প্রকারের মধ্যে যে দুই প্রকার নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তাহলে এবার প্রশ্ন আসছে যে ফাইনাইট ভার্ব আসলে কি। দেখো, বাক্যের মেইন ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। কি বলেছি? দেখো, বাক্যের মেইন ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব থাকে। তো বাক্যের মধ্যে যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, রিমা ওয়ার্কস ইন এ ব্যাংক। রিমা একটি ব্যাংকে কাজ করে, তাই তো? তাহলে রিমা কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে। তাহলে এখানে যে ওয়ার্ক শব্দটি আছে, কাজ, ওয়ার্ক মানে কি? কাজ করা। তাহলে ওয়ার্ক এই বাক্যের মধ্যে মেইন ভার্ব। যেহেতু ওয়ার্ক শব্দটি মেইন ভার্ব, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বাক্যের মেইন ভার্বকে কিন্তু ফাইনাইট ভার্ব বলা হয়। তার মানে কি, মেইন ভার্ব আর ফাইনাইট ভার্ব কিন্তু একই কথা, রাইট? এবার দেখো, তবে বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্ট, নাম্বার এবং পার্সন এর সাহায্যে ভার্বের ফর্ম এর পরিবর্তন হয়। সাবজেক্ট, নাম্বার এবং পার্সন অনুযায়ী। এই যে আমি বলেছি যে রিমা ওয়ার্কস ইন এ ব্যাংক, এখানে রিমা কি? এখানে রিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বের সঙ্গে হয় আমরা এস বসাই, নতুবা ইএস বসাই। তো যেহেতু এখানে রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা মেইন ভার্বের সঙ্গে একটা এস বসিয়েছি। হয়েছে তো? দেখো, সাবজেক্ট, নাম্বার এবং পার্সনের সাহায্যে ভার্বের ফর্ম নির্ধারণ হয়। তাহলে ভার্বের ফর্ম নির্ধারণ হয়েছে, তো এখানে ওয়ার্কটা হয়ে গেছে ওয়ার্কস। ভার্বের ফর্ম নির্ধারণ হয়েছে। পরেরটা দেখো, অমল টোল্ড মি এ স্টোরি। অমল আমাকে একটি গল্প বলেছিল। তাহলে অমল কি করেছিল? একটা গল্প আমাকে বলেছিল। এই বলাটা হচ্ছে কি? একটা কাজ, রাইট? তো এখানে টোল্ড হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর মেইন ভার্ব মানে কি? মেইন ভার্ব মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তবে নন ফাইনাইট ভার্ব কিন্তু ফাইনাইট ভার্বের একেবারে বিপরীত। কেন বলো তো? কারণ এখানে সংজ্ঞা দেখো, নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না। আমরা একটু আগে কি শিখেছিলাম যে মেইন ভার্বই হচ্ছে, মানে কোন একটা সেন্টেন্সের মধ্যে যে মেইন ভার্ব থাকে সেই মেইন ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসাবে কাজ করে, তবে ভার্ব হিসাবে নয়। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো, প্রথমত নন ফাইনাইট ভার্ব, এখানে ভার্ব শব্দটি লেখা আছে, কিন্তু ভার্ব নন ফাইনাইট ভার্ব হওয়া সত্ত্বেও এই নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনো বাক্যে ভার্ব হিসাবে ব্যবহার হয় না। এটা আমাদেরকে বুঝতে হবে। পাশাপাশি নন ফাইনাইট ভার্ব কোন একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়? হয় সে নাউন, অ্যাডজেক্টিভ আর নতুবা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়। এবার एग्जांपल দেখো, তাহলে বুঝতে অনেকখানি সুবিধা হবে। কামিং হোম আই সো দ্য ম্যান রানিং অ্যাওয়ে।
বাড়িতে আসার সময়, কামিং হোম মানে কি বাড়িতে আসার সময়, আই সো আমি দেখেছিলাম দ্য ম্যান রানিং অ্যাওয়ে, লোকটি দৌড়ে পালাচ্ছিল। তাহলে আমরা জানি কাম মানে কি আসা, কিন্তু যখন আমরা কাম শব্দটির সঙ্গে আইএনজি মিশিয়েছি তখন কিন্তু এই শব্দটা আর ভার্ব হয়নি, অলরেডি এটা অ্যাডভার্বে পরিণত হয়ে গেছে। আর আমরা কি বলেছি যে নন ফাইনাল ভার্ব বাক্যে অ্যাডভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার হয়। তাহলে এখানে কাম শব্দটি ভার্ব না হয়ে আইএনজি যখনই লেগেছে এটা সঙ্গে, তখন এটা ভার্ব না হয়ে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে এখানে কামিং কিংবা রানিং এই দুটি শব্দই কিন্তু জাস্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানেও রান শব্দটি ভার্ব, তার সঙ্গে আইএনজি মিশে এটা কিন্তু আর ভার্ব হয়নি, এখানে সেন্টেন্সের মধ্যে জাস্ট অ্যাজ এ অ্যাডভার্ব ব্যবহার হয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কামিং হোম আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে, বাড়িতে আসার সময় আমি দেখেছিলাম যে লোকটি দৌড়ে পালাচ্ছিল। আচ্ছা, এবারে যে নন ফাইনাইট ভার্ব, আশা করি বুঝে গেছো নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটা। এবার দেখো নন ফাইনাইট ভার্ব কিন্তু তিন প্রকারের, এগুলো হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। অর্থাৎ নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি এবং এক একটা ভাগের নাম কি, প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, তারপর পার্টিসিপল, তারপর জিরান্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এই ইনফিনিটিভ আসলে কি। দেখো, ইনফিনিটিভ চেনার একটা সহজ উপায়, তোমরা খুব ভালোভাবে এটাকে মনোযোগ সহকারে দেখো। যখনই আমরা দেখো ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু দেখতে পারবো, যখনই আমরা ভার্বের কোনো ফার্স্ট ফর্মের আগে টু দেখতে পারবো আমরা বুঝবো যে এটাই হচ্ছে ইনফিনিটিভ। যেমন ইট কি, ইট মানে খাওয়া, এখানে ইট শব্দটা হচ্ছে একটা ভার্ব। তো যখন আমরা এই ভার্বের আগে টু দেখেছি, টু ইট, আমরা টু দেখলেই, কোনো ভার্বের আগে টু দেখলেই বুঝবো যে এটা হচ্ছে, টুটা হচ্ছে ইনফিনিটিভ। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কের আগে এখানে টু আছে, টু, টু ড্রিঙ্ক মানে কি এটা ইনফিনিটিভ হয়ে গেছে। ওয়াক মানে হাঁটা, ওয়াক হচ্ছে একটা ভার্ব, তার আগে আমরা টু দেখতে পাচ্ছি, টু ওয়াক, এটা ইনফিনিটিভ হয়ে গেল। টু গো, টু সুইম, যখনই ভার্বের আগে টু দেখবো আমরা কি বুঝবো যে এটা হচ্ছে, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, রাইট? ফর এক্সাম্পল, আই লাভ টু ইট পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি। তাহলে এখানে দেখো ইটের আগে টু বসিয়েছি, তাহলে এখানে টুটা কি, এখানে টুটা হয়ে গেছে কিন্তু একটা ইনফিনিটিভ। টু কখন ইনফিনিটিভ হবে, যখন এই টুটা আমরা কোনো ভার্বের আগে ব্যবহার করব তখন এই টুটা হয়ে যাবে ইনফিনিটিভ। এটা আমি কিন্তু ইনফিনিটিভ চেনার একটা সহজ উপায় বলছি, পরে আমরা বিশদভাবে ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করব, কিন্তু এখন এতটুকু বুঝো যে ইনফিনিটিভ চেনার সহজ উপায় হচ্ছে যখন কোনো ভার্বের আগে টু বসে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। ফর এক্সাম্পল দেখো, হি ওয়ান্টস টু সুইম ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার দিতে চায়। হি ওয়ান্টস টু সুইম, টু সুইম, এখানে সুইম সাঁতার কাটা একটা ভার্ব, যার আগে আমরা টু বসিয়েছি, তাহলে এখানে টুটা কি হয়ে গেল, এখানে টুটা হয়ে গেলে কিন্তু ইনফিনিটিভ, রাইট? চলো আমরা ইনফিনিটিভ সম্পর্কে বুঝে গেছি, এবার আমরা আলোচনা করব পার্টিসিপল সম্পর্কে, যে পার্টিসিপল আসলে কি। দেখো, পার্টিসিপলের কনসেপ্ট বা ধারণাটি কিন্তু খুবই মজাদার। কেন মজাদার? দেখো, পার্টিসিপল যে কোনো ভার্বের আইএনজি ফর্মই হচ্ছে পার্টিসিপল, যে কোনো ভার্বের আইএনজি ফর্ম। যেমন ধরো আমি বললাম গো, এবার গো শব্দটির সঙ্গে যদি আমি আইএনজি বসিয়ে দিই কি হয়ে যাবে, গোয়িং। এবার গো হচ্ছে একটা ভার্ব, তো যে কোনো ভার্বের এই আইএনজি ফর্মকেই বলা হয় কিন্তু পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আমরা বুঝে গেলাম। এবার দেখো, ভার্বের আইএনজি ফর্ম যখন সেন্টেন্সে মেইন ভার্ব, আবার বলছি, ভার্বের আইএনজি ফর্ম যখন সেন্টেন্সে মেইন ভার্ব বা এডজেক্টিভের মতো ব্যবহার হয়, আইএনজি ওয়ালা শব্দটি যখন কোনো একটি সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে যদি সেন্টেন্সে ব্যবহার হয় আইএনজি ওয়ালা শব্দটি, তাহলে কিন্তু সেটা হবে পার্টিসিপল। ফর এক্সাম্পল, হি ইজ প্লেয়িং, সে খেলা করছে। আচ্ছা বলো তো যে হি ইজ প্লেয়িং, এখানে প্লেয়িং শব্দটা, প্রথমত প্লে মানে খেলা ভার্ব এবং প্লে শব্দের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লেয়িং মানে এটা পার্টিসিপল, বুঝে নিলাম। এবার এই সেন্টেন্সে আমি যে প্লেয়িং শব্দটি লিখেছি, প্লেয়িং শব্দটি এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে এখানে প্লেয়িং শব্দটি হচ্ছে কিন্তু মেইন ভার্ব। তো এখানে কিন্তু পার্টিসিপল শব্দটি এজ এ মেইন ভার্ব আমাদের এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে, রাইট? এবার দেখব যে এই যে পার্টিসিপল বলছি, এই পার্টিসিপল কত রকমের হতে পারে। হ্যাঁ, দেখো পার্টিসিপল তিন প্রকারের। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল,
পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকারের, এগুলো কি কি? এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। যারা টেন্সের ক্লাস খুব মনোযোগ সহকারে দেখেছো, টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝেছো, তাদের কাছে এই প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল বোঝা কিন্তু জাস্ট এক সেকেন্ডেরও ব্যাপার না। আচ্ছা চলো এবার আমরা দেখি যে এই প্রেজেন্ট পার্টিসিপল কি। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের ফার্স্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ করা হয়। প্রেজেন্ট পার্টিসিপলে বলা হয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন ধরো আমি এখানে বলছি গো, ওয়েন্ট, গন। এখানে গো হচ্ছে ভার্বের বি1, ওয়েন্ট হচ্ছে বি2 এবং গন মানে এটা হচ্ছে ভি3। তো বি1 মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তো যখনই আমরা দেখব কোনো একটি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে, এই ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে, আমরা বুঝবো যে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, আমি একটু আগে যে বলেছিলাম হি ইজ প্লেয়িং, এখানে প্লে হচ্ছে ভার্বের বি1, তো যার সঙ্গে আইএনজি বসিয়ে দিয়েছি প্লেয়িং, তো এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এখানে প্লেয়িং শব্দটি কি ধরনের পার্টিসিপল? এটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে প্লেয়িং শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই তো বলেছিলাম। এবার পরের যে এক্সাম্পলটা দেখব, এটা আমাদের একটু বেশি মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ এটার মধ্যে একটা টুইস্ট আছে। আর সেটা কি? দেখো, প্রথমত আমি বলি যে এই সেন্টেন্সটির অর্থ আমরা দুই রকম করে বলতে পারি। প্রথমত আমি বলবো হি ইজ সিটিং ইন এ কার, সে একটা গাড়িতে বসছে। সিট মানে বসা, যার সঙ্গে আমরা আইএনজি লাগিয়ে দিয়েছি, হয়ে গেল সিটিং। প্রথমত এখানে সিটিং শব্দটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? এবং দ্বিতীয়ত এখানে সিটিং শব্দটি কিন্তু ভার্ব মানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। হি ইজ সিটিং ইন এ কার, সে একটি গাড়িতে বসছে। এবার এই বাক্যের দ্বিতীয় অর্থটা হচ্ছে হি ইজ সিটিং ইন এ কার মানে সে গাড়িতে বসে আছে, ঠিক আছে? তো যদি আমি সে গাড়িতে বসে আছে এই সেন্সে বলি, তাহলে কিন্তু এখানে সিটিং শব্দটি আর মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এখানে হি, আমরা শিখেছিলাম যে যে শব্দ আমাদের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত খবর দেয়, এডিশনাল ইনফরমেশন দেয়, সেই শব্দটা হচ্ছে এডজেক্টিভ। এবার দেখো, এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং হি ইজ সিটিং ইন এ কার, সে গাড়িতে বসে আছে। তো এখানে হি সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে সে এখন কি অবস্থায় আছে বা সে কোথায় আছে। তো উত্তরটা হবে সে গাড়িতে বসে আছে। এক্ষেত্রে কিন্তু এখানে সিটিং শব্দটি আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করেছি। তাহলে দেখেছো আমরা এই সেন্টেন্সের মধ্যে একবার সিটিং শব্দটিকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আরেকবার আমরা সিটিং শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। সেটা নির্ভর করবে যে আমরা কোন সিচুয়েশনে কথাটা বলছি, ঠিক আছে? তো যেহেতু এখানে এই ভার্বের আইএনজি ফর্মটি বা ভার্বের এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটি সেন্টেন্সে মেইন ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে আমরা খুব সহজে বুঝে নিলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল। খুব ইজি না? চলো এবার আমরা শিখবো যে পাস্ট পার্টিসিপল কাকে বলে এবং পারফেক্ট পার্টিসিপল কাকে বলে। দেখো, পাস্ট পার্টিসিপলের কনসেপ্টটা তো খুবই বেশি সহজ, কারণ অলরেডি আমরা পাস্ট পার্টিসিপল টেন্সের ক্লাসে শিখে এসেছি। তবে এবার দেখে নাও, পাস্ট পার্টিসিপলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। পাস্ট পার্টিসিপলে ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয়? থার্ড ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, গো কি ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, গন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপলে সবসময় ভার্বের থার্ড ফর্মটা, এই থার্ড ফর্মটা ব্যবহার হবে। যেমন হি হ্যাজ গন মানে কি? সে চলে গেছে। যেমন ধরো কেউ এই ক্লাসে ছিল, তো ক্লাস চলাকালীন হয়তো কোনো একটি কাজে সে ক্লাস থেকে বেরিয়ে গেছে, চলে গেছে, তো আমরা বলতে পারি যে হি হ্যাজ গন, সে চলে গেছে। এই সেন্টেন্সে গন কি? এই সেন্টেন্সে গন হচ্ছে কিন্তু আমাদের মেইন ভার্ব, রাইট? তো এই সেন্টেন্সে গন শব্দটি মানে ভার্বের এই থার্ড ফর্মটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, রাইট? এবার দেখো পরের বাক্যে হি ইজ গন। হি ইজ গন মানে কি? যখন কেউ মারা যায়, যখন কেউ মারা যায়, যেমন হি ইজ ড্যাড, হি ইজ নো মোর। এক্ষেত্রে আমরা হি ইজ নো মোর না বলে আমরা এভাবে বলতে পারি যে হি ইজ গন মানে সে চলে গেছে, মানে সে আর পৃথিবীতে নেই, মরে গেছে। তো এক্ষেত্রে কিন্তু গন শব্দটি এখানে আর মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এখানে গনটা কি? এখানে গন শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে কি করে বুঝবো?
যখন আমরা হি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছি যে সে এখন কেমন আছে বা সে এখন কি করছে, তো উত্তরটা হচ্ছে যে সে এখন মরে গেছে, সে এখন আর নেই। তাহলে যেহেতু হি সম্পর্কে এখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি, সেহেতু এখানে গণ শব্দটি কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। আর যখন আমরা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি যে হি হ্যাজ গন, সে চলে গেছে, তখন কিন্তু এখানে গন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এবং পার্টিসিপলের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম, যে পার্টিসিপলের সংজ্ঞায় পড়েছিলাম যে আমাদের ভার্বের থার্ড ফর্ম যদি মেইন ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, সেটাও কিন্তু পার্টিসিপলের আওতায় পড়বে, রাইট? চলো তাহলে আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে শিখে নিলাম। এবার আমরা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে। এটা তো আরো বেশি সহজ। হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। আমরা যদি কখনো বাক্যে এই হ্যাভিং শব্দটির পরে ভার্বের থার্ড ফর্ম দেখতে পাই, তাহলে আমরা অনায়াসে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারি যে এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, হ্যাভিং ম্যাট ইউ হি কল্ড মি। হ্যাভিং ম্যাট ইউ মানে তোমার সঙ্গে দেখা করার পরে হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। এবার এখানে হ্যাভিং শব্দটির পরে এই যে ম্যাট লিখেছি, ম্যাট হচ্ছে এখানে ভার্ব কিন্তু, হ্যাঁ। তো এখানে ম্যাটটা ভার্বের কোন ফর্মে আছে দেখো, ম্যাট মিট মানে কারোর সঙ্গে সাক্ষাৎ করা বা দেখা করা। মিট শব্দটি ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। এর সেকেন্ড ফর্ম হচ্ছে ম্যাট এবং থার্ড ফর্মও হচ্ছে কিন্তু ম্যাট। তো এখানে ম্যাট শব্দটি ভার্বের থার্ড ফর্মে আছে। আর আমরা দেখো হ্যাভিং এর পরে মিট শব্দের থার্ড ফর্ম ম্যাট ব্যবহার করেছি। তো আমাদের সংজ্ঞার সঙ্গে খুব সুন্দর মিলে যাচ্ছে যে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হলেই সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ম্যাট ইউ হি কল্ড মি, তোমার সাথে দেখা করার পরে সে আমাকে ডেকেছিল, রাইট? হয়ে গেছে। আশা করি তোমরা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার লাস্ট আমরা শিখবো যে ভার্ব সম্পর্কে, সেটা হচ্ছে জেরান্ড। এই জেরান্ড আসলে কি? অনেকেই কিন্তু দেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে কনফিউজে পড়ে যান যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, রাইট? এবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে জেরান্ড অ্যাকচুয়ালি কি। যখন ভার্বের আইএনজি ওয়ালা শব্দ সেন্টেন্সের নাউনের মতো ব্যবহার হয় তাকে জেরান্ড বলে। আমরা পার্টিসিপলের ক্ষেত্রে, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে একটা জিনিস দেখেছিলাম যে আইএনজি ওয়ালা কোনো শব্দ মেইন ভার্বের মতো অথবা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পার্টিসিপল, রাইট? কিন্তু জেরান্ডের ক্ষেত্রে যখন ভার্বের আইএনজি ওয়ালা কোনো শব্দ সেন্টেন্সে এই জায়গাতে মার্ক করতে হবে নাউনের মতো, নাউনের মতো যখন আইএনজি ওয়ালা কোনো শব্দ ব্যবহার হবে সেটা হয়ে যাবে জেরান্ড। ফর এক্সাম্পল, রিডিং ইজ গুড মানে পড়াশোনা ভালো। এবার আমরা কার কথা বলছি, কার কথা বলছি? আমরা পড়াশোনার কথা বলছি যে কি ভালো, পড়াশোনা ভালো, ঠিক আছে। তো হোয়াট দিয়ে প্রশ্নের উত্তরে কি আসছে? রিডিং, কি ভালো, পড়াশোনা ভালো। তাহলে আমরা পড়াশোনা সম্পর্কে বলছি। তো এখানে যে রিড শব্দটির সঙ্গে আইএনজি মিলেছে, এই রিডিং শব্দটা কিন্তু এখানে এজ এ জেরান্ড ব্যবহৃত হয়েছে। অথবা স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, লেখা বন্ধ করো। কি বন্ধ করার কথা বলছি? লেখা বন্ধ করার কথা বলছি। তাহলে এখানে রাইটিং শব্দটা এই সেন্টেন্সে কি হিসেবে ব্যবহার হয়েছে? এজ এ নাউন। এখানে কিন্তু রাইটিং শব্দটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে। তো যখনই আমরা দেখবো যে কোনো আইএনজি ওয়ালা শব্দ কোনো একটা সেন্টেন্সে নাউনের মতো ব্যবহার হচ্ছে, সেটা হয়ে যাবে জেরান্ড, রাইট? তো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যে আলোচনা করেছি এবং এই দুইটি ভার্বের যে বিভিন্ন আরো ডালপালা বা ভাগ রয়েছে এগুলি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। যদি কনসেপ্টটা তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরো অনেক অনেক বেশি ইনফরমেশন পেতে আমার এই চ্যানেল থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।